আমাদের আজকে দ্বিতীয় সেশনের নাম হচ্ছে অ্যাক্সেস দ্য ট্রুথ বিয়ন্ড ফোর ডিফেক্টস, অর্থাৎ চারটা ত্রুটির ঊর্ধ্বে গিয়ে পরম সত্যের অনুসন্ধান। আমরা আজকে সেশনে যে যে বিষয়গুলো আলোচনা করব তা হচ্ছে, প্রথমে আমরা একটা গল্প দেখব, একটা গল্প শুনবো, 6 অন্ধ লোকের হাতি দেখা এবং সেখান থেকে একটা শিক্ষা। এরপর আজকে আমরা জানবো জ্ঞান অর্জনের 3টি উপায়। তারপর 4টি ত্রুটি ভ্রান্ত জ্ঞানের দিকে ধাবিত করে। আমাদের যে 4টি ত্রুটি রয়েছে আমাদের ইন্দ্রিয়সমূহের, সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। বৈজ্ঞানিক গবেষণা 4টি ত্রুটির কারণে ভুল ফলাফল প্রদান করে, যা অসীমে দুর্ভোগ বয়ে আনে, সে সম্পর্কে আমরা আইডিয়া নিব। এবং সবশেষে জ্ঞান লাভের যথার্থ পন্থা, যা বেদে নির্দেশিত হয়েছে, যা পূর্ণ জ্ঞান আমাদের প্রদান করে, সে সম্পর্কে আমরা জানবো। প্রথমে আমরা একটা গল্প শুনবো। প্রথমে আমরা জানি, এই এখানে স্ক্রিন একটা হাতি দেখা যাচ্ছে। তো 6 জন লোক, 6 জন অন্ধ লোক ছিল। ওনারা কখনো হাতি দেখেনি, অর্থাৎ হাতি এক্সপেরিয়েন্স করেনি। তো তারা চিন্তা করছে আমরা হাতি দেখবো, বা হাতি কি সে জিনিসটা অভিজ্ঞতা লাভ করব। যেহেতু তারা অন্ধ, তারা তো চোখে দেখবে না, হয়তো অন্যান্য ইন্দ্রিয়ের মাধ্যমে সে সম্পর্কে অভিজ্ঞতা লাভ করবে। তখন তারা একটা হাতির কাছে গেল। আমরা দেখতে পাচ্ছি 6 জন অন্ধ ব্যক্তি গিয়ে 6 জায়গায় হাতিকে স্পর্শ করেছে। হাতি যেহেতু অনেক বিশাল, পুরো হাতিটাকে তাদের কাভার করা বা স্পর্শ করা সম্ভব নয়। এক একজন হাতির এক একটা অংশকে স্পর্শ করেছে। তো প্রথম জন গিয়ে হাতির শুঁড়টা ধরেছে, হাতি, দ্বিতীয় জন গিয়ে হাতির দাঁত ধরেছে, তৃতীয় জন গিয়ে হাতির পাক কান কানটাকে ধরেছে, জন গিয়ে হাতির চতুর্থ জন গিয়ে হাতির পেট ধরেছে। এভাবে একজন গিয়ে হাতির পা ধরেছে, আরেকজন গিয়ে হাতির লেজ ধরেছে। তো এইভাবে দেখতে পাই 6 জন ব্যক্তি হাতির 6টা অঙ্গকে স্পর্শ করেছে। এবং যেহেতু তারা দেখে না, 6 জন 6 ধরনের মন্তব্য করছে, যে হাতি দেখতে এরকম, হাতি দেখতে এরকম। তো আমরা দেখতে পাই কে কিরকম মন্তব্য করছে। প্রথম যে হাতির সুর ধরেছে, সে বলছে হাতি দেখতে অনেকটা সাপের মতো, যেহেতু সে সুরটা ধরেছে। দ্বিতীয় জন যে হাতির লেজ ধরেছে, সে বলছে আরে কি বলছো, হাতি কিসের সাপের মতো, হাতি তো দেখতে একটা দড়ির মতো, কারণ সে লেজটা ধরেছিল। তৃতীয় জন বলছে না না, হাতি সাপের মতো নয়, হাতি দড়ির মতো নয়, হাতি দেখতে একটা পাখার মতো, কারণ সে হাতির কানটা ধরেছে। চতুর্থ জন বলছে আরে কি বলো, হাতি সাপের মতো, দড়ির মতো, পাখার মতো, হাতি তো একটা দেয়ালের মতো, মনে হচ্ছে এখনই যেন আমার গায়ের উপর পড়তেছে। পঞ্চম জন বলছে না না, দেখি, এরা তো এক একজন এক এক ভাবে বলতেছে, এক একজন এক একজনের সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে যে হাতি দেখতে এরকম এরকম। পঞ্চম জন গিয়ে বললো দেখি তো হাতি কিরকম, সে গিয়ে ধরেছে হাতির দাঁতটা। সে বলছে আরে বোকা, তোমরা তো কিছুই জানো না, কোথায় হাতি দাঁত সাপের মতো, পাখার মতো, দেয়ালের মতো, হাতি হচ্ছে একটা তীরের ফলার মতো। 5 জনে ঝগড়া লাগিয়ে দিয়েছে, বাকি রইল একজন। সে গিয়ে ধরেছে হাতির পাটা, বিশাল পা। তখন সে বলছে আরে তোমাদের তো কোনো জ্ঞানই নেই, হাতি হচ্ছে একটা বড় গাছের মতো, কারণ সে হাতির বড় পাটা ধরেছে। এভাবে একে অপরের সাথে ঝগড়া করা শুরু করে দিয়েছে। এ বলছে হাতি সাপের মতো, আরেকজন বলছে দাঁত তীরের মতো, আরেকজন বলছে গাছের মতো। 6 জন 6 জনের সাথে ঝগড়া লাগা শুরু করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তারা যদি এইভাবে ঝগড়া করতে থাকে, কেউ কি কোনো সিদ্ধান্ত আসতে পারবে? তারা কোনো সিদ্ধান্ত আসতে পারবে না। 6 জন 6 ধরনের হাতি সম্পর্কে মতামত দিয়েছে, 6টাই কিন্তু সত্য। আসলে কিন্তু হাতি দাঁতের মতো, হাতি সাপের মতো, পাখার মতো, গাছের মতো, কিন্তু সেটা হচ্ছে আংশিক সত্য, পূর্ণ সত্য নয়। পাটা হচ্ছে গাছের মতো, কিন্তু পুরো হাতিটা গাছের মতো নয়। লেজটা হচ্ছে দড়ির মতো, পুরো হাতিটা দড়ির মতো নয়। কানটা হচ্ছে পাখার মতো, পুরো হাতিটা কিন্তু পাখার মতো নয়। তাহলে তারা হাতির ছোট্ট ছোট্ট অংশকে স্পর্শ করে হাতিটাকে
বোঝার চেষ্টা করছে এবং তারা আংশিক সত্য উপলব্ধি করেছে। ঠিক এই ক্ষেত্রে তাদের কি উপায় হতে পারে? এই গল্পের উত্তরটা আমরা দেব একদম সবার শেষে গিয়ে। আমরা এখানে রহস্য হিসেবে রেখে দিলাম তাদের সেই 6 জনের মধ্যে যে যুদ্ধ, বাকযুদ্ধ, হাতি দেখতে এরকম এরকম ওই রকম, তার সমাধান কি হতে পারে, এর উত্তরটা দিব আমরা সবার শেষে গিয়ে। তো হাতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে গিয়েছিল 6 জন ব্যক্তি। তো শুধু 6 জন ব্যক্তি নয়, আমরা সবাই আমাদের ব্যক্তিগত জীবনে জ্ঞান অর্জন করার চেষ্টা করে থাকি। জ্ঞান অর্জনের 3টি উপায় আছে। কি কি সেই উপায়গুলো? নাম্বার 1, প্রত্যক্ষ প্রমাণ। 2, অনুমান প্রমাণ। 3 নাম্বার হচ্ছে শব্দ প্রমাণ। এই 3টা হচ্ছে জ্ঞান অর্জনের উপায়। এই 3টা উপায়ে আমরা যে কোনো বিষয়ে, যে কোনো বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি। এবার আমরা প্রত্যেকটা প্রমাণ সম্পর্কে একটা একটা আমরা ডিটেলস দেখব। প্রথমে আমরা দেখছি প্রত্যক্ষ প্রমাণ, যেটাকে আমরা বলি প্রত্যক্ষ ইন্দ্রিয়জাত অনুভূতি। এটাকে বলা হয় সিইং ইজ বিলিভিং। আমি যা দেখব তাই বিশ্বাস করব, আমি যা শুনবো তাই বিশ্বাস করব, আমি যা স্পর্শ করতে পারবো তা বিশ্বাস করতে পারবো, যার টেস্ট নিতে পারবো সেটাকে আমি বিশ্বাস করব। যদি আমি এসব না পারি আমি বিশ্বাস করব না, আমি ডিরেক্টলি প্রমাণ চাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা যে কোনো জ্ঞান অর্জনের জন্য প্রত্যক্ষ অনুভূতি লাভ করতে চাই, আসলে কি আমাদের সেই যোগ্যতা আছে? আমাদের সেই ইন্দ্রিয়গুলো কি পরিপূর্ণ, যা আমাদেরকে সত্যিকার অর্থে ভালো এবং সঠিক ইনফরমেশন দিতে পারে? সে সম্পর্কে আমরা একটু দেখব। আমরা একটা রেল লাইন দেখতে পাচ্ছি। রেল লাইনের উপর, কোনো লম্বা রেল লাইনের উপর যদি আমরা দাঁড়াই, আমরা দেখতে পাবো রেল লাইনটা মনে হচ্ছে যেন সোজা গিয়ে একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে। আস্তে আস্তে সংকীর্ণ হতে 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 একটা জায়গায় গিয়ে সেটা মিলিত হয়ে গেছে। আমাদের কাছে সেরকম মনে হয়, কিন্তু আদৌ কি তা? রেল লাইনের আমি যেখানে দাঁড়িয়েছি, দুটো রেল বিটের মাঝখানে যে দূরত্ব, এখান থেকে 100 নয়, 1000, 1000 নয়, 1000 মিটার নয়, 100,000 মিটার দূরে গেলেও সেম দূরত্ব থাকবে। কিন্তু আমার চোখে দেখে মনে হবে যে একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে দুটো রেল লাইন একটার সাথে একটা মিশে গেছে। সুতরাং এটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ ইন্দ্রিয়জাত অনুভূতির ভুল বা ত্রুটি। আমরা অনেক সময় ভুল দেখি। যদি আমরা বলি আমরা না দেখলে বিশ্বাস করব না, কিন্তু দেখলেও কি সবকিছু আমরা সঠিকভাবে দেখতে পাই? এরপর দেখুন, একটা কাচের গ্লাসের মধ্যে একটা কাঠি যদি আমরা ডুবিয়ে রাখি, এখানে দেখুন মনে হবে যেন কাঠিটা এই জায়গায় ভেঙে গেছে। কিন্তু কাঠিটা যদি আমরা উপরে তুলি, তখন আবার দেখা যাবে কি কাঠিটা আসলে ভাঙা নাই। তো এই ঘটনাটা কেন হয়? আমি কিন্তু চোখে দেখতেছি, কিন্তু আমি ভুল দেখতেছি। আমার মনে হচ্ছে কাঠিটা এই জায়গায় ভাঙা আছে। এই এক্সপেরিমেন্টটা আপনারা বাসায়ও করতে পারবেন চাইলে। তো এই ঘটনাটা হয় আলোর প্রতিসরণের কারণে। তো আমি চোখে দেখছি, কিন্তু চোখ আমাকে কোন রিপোর্ট দিচ্ছে? ভুল রিপোর্ট দিচ্ছে, আলোর প্রতিসরণের কারণে। এরপর আমরা মরীচিকা। যেমন মরুভূমিতে পশুরা খুবই তৃষ্ণার্ত থাকে, সে জলের খোঁজে থাকে। মরুভূমিতে পশু জলের খোঁজে থাকে। তো মরুভূমিতে উত্তপ্ত বালিতে সূর্যের আলোর প্রতিসরণের ফলে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে মনে হয় যে সেখানে জলের উপস্থিতি আছে। যার কারণে পশু মনে করে একটু সামনে যদি আমি দৌড়াই বা একটু সামনে যদি আমি দৌড়ে যাই, হয়তো সেখানে আমি জলের দেখা পাবো, আমার তৃষ্ণা নিবারণ করতে পারবো। কিন্তু প্রকৃতপক্ষে সেখানে কোনো জল থাকে না। তাহলে আমরা চোখে দেখছি কোনো জলাশয় মনে হয় সেখানে রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সেখানে কোনো জলাশয় নেই। তাহলে আমাদের প্রত্যক্ষ যে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের মাধ্যমে যে প্রত্যক্ষ জ্ঞান অর্জনের পন্থা, সেখানে কিন্তু ত্রুটি রয়েছে এবং থাকতে পারে। সুতরাং আমরা কি, যেমন আমরা আমাদের বাসায় যে আয়না ব্যবহার করি, সেই আয়নাই হচ্ছে সমতল আয়না। আমরা যেরকম সেরকম প্রতিচ্ছবি দেখা যায়। কিন্তু আমরা যদি সমতল আয়নার পরিবর্তে একটা অবতল বা উত্তল আয়না আমরা যদি ব্যবহার করি, ঠিক যেমন কোথায় থাকে গাড়ির লুকিং গ্লাস, লুকিং গ্লাসে আমার চেহারাটাকে অনেকটা বিকৃত হিসেবে দেখা যায়। সুতরাং যদিও আমি কি সেরকম নয়, আমার ইন্দ্রিয় দিয়ে প্রাপ্ত অভিজ্ঞতা আমাকে কি দিচ্ছে? এরকম অনুভূতি দিচ্ছে। তাহলে এটা হচ্ছে কি, আমি যা দেখি সবই কি বিশ্বাসযোগ্য? আমাদের চক্ষু, কর্ণ প্রভৃতি জড় ইন্দ্রিয়গুলো
ব্যবহার করে আমরা পূর্ণ জ্ঞান অর্জন করতে পারি না, কারণ সেগুলো আমাদেরকে অনেক সময় ভুল অনুভূতি, ভুল ফলাফল প্রদান করে। তো আমরা দেখতে পাই আমাদের ইন্দ্রিয় সমূহে চারটি ত্রুটি রয়েছে। আমাদের চারটি ত্রুটি রয়েছে কি কি? বিজ্ঞানের তথ্য এবং তথ্য এবং তত্ত্বসমূহ পরিবর্তন সংশোধন এবং সংযোজন হয়েছে বারবার একটা নির্দিষ্ট সময় পর পর, কারণ আমাদের সবার চারটি ত্রুটি রয়েছে। সেই ত্রুটিগুলো কি? যেমন আমরা যদি সংক্ষেপে দেখি, ডাল্টন, যাকে বলা হয় পরমাণুবাদের জনক, অ্যাটমিক থিওরির জনক, ডাল্টন একসময় মনে করতো কোনো পরমাণুকে ভাগ করা যায় না, কিন্তু পরবর্তীতে দেখা যায় পরমাণুকেও ভাঙা যায়। পরমাণুকে ভাঙলে আমরা মূল কণিকা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাই। তো ডাল্টন যেটা মনে করেছিল তখনকার সময় সবাই বিশ্বাস করতো যে পরমাণুকে আসলে ভাঙা যায় না, কিন্তু পরবর্তীতে দেখা যায় পরমাণুকে ভাঙা যায়। সুতরাং আমরা দেখতে পাই আমাদের বিজ্ঞানী যে তত্ত্বগুলো রয়েছে সেগুলো সময়ের সাপেক্ষে আস্তে আস্তে পরিবর্তন হয়, এবং এরকম ভুরি ভুরি প্রমাণ রয়েছে। তো আমাদের যে চারটা ত্রুটি রয়েছে তার প্রথম ত্রুটি হচ্ছে অপূর্ণ ইন্দ্রিয় সমূহ, অর্থাৎ হচ্ছে কর্ণাপাতক। দ্বিতীয় ত্রুটি হচ্ছে মোহগ্রস্ত হবার প্রবণতা বা প্রমাদ। তৃতীয় হচ্ছে ভুল করার প্রবণতা বা ভ্রম। চতুর্থ ত্রুটি হচ্ছে প্রতারণা করার প্রবণতা বা বিপ্রলিপসা। এই চারটা ত্রুটি প্রতিটি মানবের রয়েছে, প্রতিটা মানুষের রয়েছে। এবারে এগুলো সম্পর্কে আমরা একটু ডিটেলস জানার চেষ্টা করব। প্রথম জানবো অপূর্ণ ইন্দ্রিয় সমূহ। আমাদের ইন্দ্রিয়গুলো কি আসলে পূর্ণ? সেগুলো দিয়ে কি আমরা সব জানতে পারি? আমাদের চোখ শুধুমাত্র 400 থেকে 700 ন্যানো মিলিমাইক্রন সীমার মধ্যে যা যা রয়েছে সেগুলোই আমরা দেখতে পাই। আমাদের চোখে আলো পড়লে সবকিছু আমরা দেখি না, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আমরা দেখি। আমাদের কান সব শব্দ শুনতে পায় না। 20 হার্টজের নিচে, 20,000 হার্টজের উপরে এই শব্দগুলো আমরা শুনতে পাই না বা বুঝতে পাই না। আমরা শুনতে পাই 20 থেকে 20,000 হার্টজ, এই সীমার মধ্যে শব্দসমূহ শুনতে পাই। কিন্তু এলিফ্যান্ট 20 হার্টজের নিচেও শব্দ শুনতে পায়। কুকুর 20,000 হার্টজের উপরেও শব্দ শুনতে পায়। বাদর 1 লক্ষ 1 লক্ষ হার্টজ বিশিষ্ট শব্দের উপরেও কিন্তু শব্দগুলো শুনতে পাই, কিন্তু আমরা পারি না। আমরা সর্বোচ্চ 20,000 পর্যন্ত শুনতে পাই বা বুঝতে পাই। তাছাড়া আমরা হয়তো বলতে পারি যে ঠিক আছে, আমাদের ইন্দ্রিয়গুলোতে ত্রুটি রয়েছে, তাহলে আমরা এমন কিছু যন্ত্র আবিষ্কার করব যেগুলো হবে ত্রুটিমুক্ত, এবং সেই ত্রুটিমুক্ত যন্ত্রগুলো দিয়ে আমরা প্রকৃত জ্ঞানটা অর্জন করতে পারবো। তো নোবেল বিজয়ী পদার্থবিদ ইয়োগেন উইগনার তিনি বলেছেন, তিনি কি বলেছেন, এমনকি আমরা যদি তারকাগুলোর ছবি তুলিও সেটা দেখার জন্য আমাদের চোখ ব্যবহার করতে হবে। আমাদের ইন্দ্রিয়গুলো ব্যতীত আমরা একটি ক্যামেরাও চালাতে পারি না। এমনকি আমরা যদি যন্ত্রের দ্বারা পরিশোধন করি, তাহলেও সেই জ্ঞান আমাদের গ্রহণ করতে হবে আমাদের অপূর্ণ ইন্দ্রিয়ের মাধ্যমেই। সুতরাং এই জ্ঞান যথার্থ হবে না। অর্থাৎ আমরা যদি ত্রুটি মুক্ত, আমরা বলছি আমাদের চারটা ত্রুটি রয়েছে, তার মধ্যে প্রধান হচ্ছে অপূর্ণ ইন্দ্রিয়। আমাদের পাঁচটা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, এই পাঁচটার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করে থাকি। তো আমরা দেখছি যে আমাদের ইন্দ্রিয়গুলোতে কি রয়েছে? ত্রুটি রয়েছে। তার মানে ত্রুটিপূর্ণ ইন্দ্রিয় দিয়ে আমরা যাই গ্রহণ করব তাই ত্রুটিপূর্ণ হবে। তো বিজ্ঞান যদি মনে করে যে আমরা এমন যন্ত্র আবিষ্কার করব যা দিয়ে আমরা ত্রুটিমুক্ত জ্ঞান অর্জন করব, আমরা যতই ত্রুটিমুক্ত যন্ত্র আবিষ্কার করি না কেন, দিন শেষে সেই জ্ঞানগুলো অর্জন করার জন্য পুনরায় আমাকে ত্রুটিযুক্ত ইন্দ্রিয়গুলোকেই ব্যবহার করতে হবে। সুতরাং কোনোভাবেই আমরা অপূর্ণ ইন্দ্রিয়ের ঊর্ধ্বে উঠতে পারছি না। তাহলে আমাদের কি উপায়? এবার হচ্ছে চারটি ত্রুটি। চারটি ত্রুটির দ্বিতীয় ত্রুটি হচ্ছে মোহগ্রস্ত হবার প্রবণতা বা প্রমাদ। দেখুন, আমাদের জিহ্বা কিন্তু আমাদের ভুল রিপোর্ট দেয়। কিভাবে দেয়? আপনি যদি চিনি বা মিষ্টি খাওয়ার পর যদি একটা কমলা খান, আপনি একটা কমলা নিয়েছেন, কমলাটা খাওয়ার আগে প্রথমে মিষ্টি খেয়েছেন,
তারপর কমলাটা খেয়েছেন, কমলাটা খুব টক মনে হবে। আবার সেম কমলা খাওয়ার আগে আপনি প্রথমে একটু লেবু খেয়েছেন, পরে সেম কমলাটা খেয়েছেন, সেটাকে মিষ্টি মনে হবে। তাহলে একই কমলা খাচ্ছি, একবার আমার কাছে মনে হচ্ছে টক, আরেকবার মনে হচ্ছে মিষ্টি। একই জিহ্বা, আমার ইন্দ্রিয় একই জিহ্বা, একবার টক রেজাল্ট দিচ্ছে আরেকবার মিষ্টি রেজাল্ট দিচ্ছে। তাহলে আমরা মোহগ্রস্ত হয়ে যাই, কোনটা আসল কমলার স্বাদ, টকটাই কি কমলার স্বাদ নাকি মিষ্টিটাই কমলার স্বাদ। এরপর আমরা গরম থেকে বেরিয়ে যদি একটা নর্মাল জলের মধ্যে, গ্লাসের জলে যদি হাত ডুবাই, তাহলে আমাদের কি মনে হবে? আমাদের মনে হবে জলটা হচ্ছে অনেক ঠান্ডা। কেন ঠান্ডা? কারণ আমার হাতটা গরম ছিল বিদায় জলটা ঠান্ডা মনে হচ্ছে। আবার আমি কিছুক্ষণ যদি এসি রুমে থাকি, এরপর বের বের হয়ে যদি সেম গ্লাসের মধ্যে আমি হাতটা ডুবাই, তখন জলটা কি মনে হবে? গরম। জলটা গরম মনে হবে। কেন গরম মনে হবে? কারণ আমি ঠান্ডা থেকে এসেছি। তাহলে সেম গ্লাসের জল, এই এক্সপেরিমেন্ট গুলো আপনারা বাসায় করে দেখতে পারেন। এমন নয় যে যে এখানে আমরা কোনো ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে, এটা আপনারা প্র্যাকটিক্যালি করে দেখতে পারবেন। সেম গ্লাসের জল একবার মনে হচ্ছে গরম, একবার মনে হচ্ছে ঠান্ডা। তাহলে আমার যে ত্বক, আমার স্কিন, যেটার মাধ্যমে আমি জ্ঞান অর্জন করার চেষ্টা করব, সেই স্কিন কিন্তু আমাকে দুইবার দুই ধরনের রেজাল্ট দিচ্ছে, আমাকে মোহগ্রস্ত করে ফেলছে। আসলে কি জলটা ঠান্ডা নাকি গরম আমি বুঝতে পারতেছি না। এরপর দেখুন, এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, দেখে কি মনে হচ্ছে কিনা জানি না। এখানে প্রকৃতপক্ষে একজন বৃদ্ধা এবং একজন তরুণীর ছবি রয়েছে, কিন্তু প্রাথমিকভাবে দেখলে কি আমার মনে হয় যে এটা একটা বৃদ্ধা এবং তরুণীর যুগপৎ ছবি। আমাদের চোখ আমাদের যথার্থ ইনফরমেশন দেয় না। আমি যদি এই জিনিসটার দিকে তাকাই, প্রথমে মনে হবে, এই দিকে যদি তাকাই, একটা বৃত্ত বা একটা কেক, কেকের একটা অংশ চলে গেছে, বা একটা বৃত্তের একটা অংশ চলে গেছে, আলাদা আলাদা যদি তাকাই। এরপর আমি যদি এই খালি অংশটার দিকে তাকাই, তাহলে মনে হবে এটা একটা ত্রিভুজ। সুতরাং এর অর্থ হচ্ছে আমাদের চোখ একসাথে আমার দৃশ্যমান স্পটের সমস্ত অংশ ক্যাপচার করতে পারে না, একটা নির্দিষ্ট অংশই কেবল ক্যাপচার করতে পারে। এই ছবিটা দেখে কি মনে হয়? একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা মুখোমুখি বসে গল্প করছে বা কথা বলছে। কিন্তু একটু যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, দেখবেন এখানে পাঁচজন ব্যক্তি রয়েছে। একটু আমি 30 সেকেন্ড সময় দিলাম, দেখি খুঁজে বের করতে পারেন কিনা এখানে পাঁচজন ব্যক্তি রয়েছে। প্রাথমিক ভাবে যদি আমরা দেখি, একটু মোহগ্রস্ত হয়ে যাই যে আসলে কি এখানে পাঁচজন ব্যক্তি রয়েছে। হ্যাঁ, এই যে এখানে একটা মহিলা রয়েছে, এখানে একটা পুরুষ রয়েছে গিটার বাজাচ্ছে, এই জায়গায় একটা মহিলা রয়েছে, তিনটা চলে গেল। এই পুরোটা একটা, এই পুরোটা একটা, টোটাল পাঁচটা রয়েছে। আপনারা হয়তো বুঝতে পেরেছেন বা নাও পারে থাকতে পারেন। এই যে দেখুন, মনে হচ্ছে একটা যেন পদ্মা সেতুর মতো লম্বা একটা সেতু, আসলে কিন্তু কোনো সেতু নয়। জাহাজ এবং মেঘমালার সংমিশ্রণে এটা একটা সেতুর মতো দেখাচ্ছে। দেখুন এটার দিকে ভালো করে লক্ষ্য করুন, মনে হচ্ছে একটা যেন ঢেউ, তরঙ্গ সৃষ্টি হচ্ছে, কিন্তু এটা একটা হচ্ছে স্থির চিত্র। কিন্তু আমাদের চোখ মনে হচ্ছে, চোখ কি বলছে? এটা একটা তরঙ্গের সৃষ্টি হচ্ছে। সেম ভাবে এখানে একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন, মনে হচ্ছে এগুলো বিপরীত দিকে ঘুরতেছে, একটা যেদিকে ঘুরতেছে অপরটা তার বিপরীত দিকে ঘুরতেছে, কিন্তু এগুলো হচ্ছে একটা স্থির চিত্র। আমাদের বুদ্ধি, আমাদের চোখ আমাদেরকে দ্বিধাগ্রস্ত করে তুলছে, মোহিত করে তুলছে। আমি যা মনে করছি কিন্তু প্রকৃতপক্ষে সেটা নয়। এখানে মনে হতে পারে তিনজন আর্মি দাঁড়িয়ে আছে, তিনজন হচ্ছে তিন ধরনের দৈর্ঘ্য বিশিষ্ট বা উচ্চতা বিশিষ্ট, কিন্তু প্রকৃতপক্ষে বিশ্বাস করুন বা না করুন, এটা 3 ডাইমেনশনাল একটা ছবি, যেখানে তিনজনই হচ্ছে সমান উচ্চতা বিশিষ্ট, কিন্তু দেখে মনে হচ্ছে, দূরত্বের কারণে দেখে মনে হচ্ছে তিনজন হচ্ছে তিন উচ্চতা বিশিষ্ট সৈনিক। এখানে একটা পয়েন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টের দিকে আপনি চোখ রেখে একবার সামনে আসুন, একবার পিছনে আসুন, একবার সামনে আসুন, একবার পিছনে আসুন। কি মনে হচ্ছে? মনে হচ্ছে একটা ক্লক ওয়াইজ ঘুরতেছে, আরেকটা
অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে এরকম মনে হচ্ছে না, কিন্তু প্রকৃতপক্ষে এটাও হচ্ছে একটা কি স্থির চিত্র। সুতরাং আমরা যা দেখছি প্রকৃতপক্ষে তা নয়, আমার চোখ আমাকে প্রতারিত করছে, মোহগ্রস্ত করে দিচ্ছে। সুতরাং এটা প্রকৃতপক্ষে সেটা নয়। তাহলে আমরা আমাদের যে ইন্দ্রিয়গুলো ত্রুটি তার কিছু প্রমাণ দেখাচ্ছি মাত্র। অর্থাৎ আমরা ইন্দ্রিয় দিয়ে যা প্রাপ্ত হব সেটাই আমাদের একমাত্র জ্ঞান অর্জনের উপায় নয়, সেখানে ভুল থাকতে পারে। এখানে এই ধরনের অনেক ছবি আছে। আমরা কিছু ভিডিও দেখি, একটা কুকুর দৌড়ে যাচ্ছে, হঠাৎ করে এই ছবিটা দেখে এই জায়গায় থমকে গেছে, কারণ সে ভয় পেয়ে গেছে, কারণ নিচে মনে হচ্ছে একটা গর্ত। কিন্তু প্রকৃতপক্ষে এটা রাস্তার উপর একটা ড্রয়িং। কিন্তু প্রথমে দেখলে মনে হবে এটা একটা রাস্তার মধ্যে গর্ত, নিচে জল রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা একটা ড্রয়িং। তার মানে আমাদের চোখ আমাদেরকে ভুল রিপোর্ট দিচ্ছে। এই যে চিত্রটা আমরা যদি একটু দেখি মনে হচ্ছে ঢেউ, তরঙ্গের সৃষ্টি হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এটাও হচ্ছে একটা কি স্থির চিত্র। কারণ আমাদের চোখ এক সময়ে এক একটা অংশ ক্যাপচার করতে পারে। এই এই ক্যাপচার করার কারণে আমরা সব সময় একই জিনিস পাই না। ক্লাস রিলেটেড হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, আমি ডিওয়াইস এর একটা শিক্ষার্থী কল দিয়েছে, আমি একটু পরে আবার ব্যাক করছি, হয়তো উনি ঢুকতে পারছে না মনে হয়। জাস্ট মিনিট, একটু আমি ব্যাক করছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হ্যাঁ আপনি কি ঢুকেছেন? আমি আপনাকে এসএমএস পাঠাইছি, দেখছেন হোয়াটসঅ্যাপে? হোয়াটসঅ্যাপ চেক করুন না, আমি আপনাকে বললাম না ওই হোয়াটসঅ্যাপ সবসময় চেকে রাখবেন। হোয়াটসঅ্যাপ দেখুন, ওখানে একটা লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করলে আপনি ঢুকে যেতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ, ওই আপনার হোয়াটসঅ্যাপ আমাদের যে গ্রুপ আছে গ্রুপে দেখুন। হ্যাঁ, ওই লিঙ্কটাতে ক্লিক করলে ঢুকে যেতে পারবেন। দুঃখিত, একটা স্টুডেন্ট ঢুকতে পারছে না, তো সেই জন্য ওনাকে একটু হেল্প করলাম। হরে কৃষ্ণ। সো হ্যাঁ, তো আমরা এতক্ষণ দেখলাম যে আমাদের ত্রুটিপূর্ণ ইন্দ্রিয় সমূহ আমাদেরকে সঠিক রেজাল্ট সব সময় দেয় না। তো আমরা যেহেতু ভগবান সম্পর্কে জানতে চাচ্ছি, আমরা হয়তো মনে করতে পারি যে আমার ইন্দ্রিয় সমূহের মাধ্যমে আমি ভগবানকে জানার চেষ্টা করব। আমি সরাসরি দেখতে হবে, সরাসরি শুনতে হবে, সরাসরি স্পর্শ করে বুঝতে হবে, তখন আমরা মনে করব যে ভগবান আছেন। কিন্তু সেই পথে যে আমাদের সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের ত্রুটিপূর্ণ ইন্দ্রিয় সমূহ, সেগুলো সম্পর্কে আমরা তখন জানলাম, এবং আমরা যে মোহিত হই সে সম্পর্কেও জানলাম। এরপর হচ্ছে আমাদের ভুল করার প্রবণতা, ভ্রম বা ভুল করার প্রবণতা। তো এটা কিভাবে? গবেষণায় আমরা অনেক সময় ভুল তথ্য পেয়ে থাকি। যেমন এক সময় মনে করা হয়তো মানুষের মস্তিষ্কটা হচ্ছে গাড়ির একটা রেডিয়েটরের মতো। রেডিয়েটর যেমন গাড়িকে ঠান্ডা ওখানে জল রাখা হয়, ওখানে গাড়িটাকে ঠান্ডা রাখে অনেক সময়, জলের প্রবাহ থাকে। ঠিক তেমনি মস্তিষ্ককে মনে করা হতো রক্ত ঠান্ডা করার একটি অঙ্গ। রক্তগুলো গিয়ে মাথায় ঠান্ডা হয়, ঠান্ডা হয়ে আবার শরীরে চলে আসে। মনে হয় এই জন্যই মনে হয় মানুষ বলে আমার মাথা গরম হয়ে গেছে। কেন গরম হচ্ছে? কারণ ভিতর থেকে রক্তগুলো গিয়ে মাথায় গিয়ে তাপ ছেড়ে দিয়ে ঠান্ডা হয়ে নিচে চলে আসতেছে। হয়তো এই জন্যই বলে মনে হয়। তো একসময় মনে করা হয়তো, যাই হোক এটা একটা ফান ছিল। একসময় মনে করা হয়তো মস্তিষ্কটা হচ্ছে কি রক্তগুলো ঠান্ডা করার একটি অঙ্গ। কিন্তু আসলে কি তা? মস্তিষ্ক হচ্ছে সমস্ত দেহের সমস্ত কার্যকলাপের নিয়ন্ত্রণের একটি স্থান।
তারপর আমাদের কানের এখানে কতগুলো গ্রন্থি রয়েছে, পিটুইটারি গ্রন্থি। এই গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। কেউ কত বেশি মেধাবী হবে, কেউ কত লম্বায় উচ্চতা হবে, সোমাটোট্রপিক হরমোনের মাধ্যমে এখান থেকে নিঃসরণ হয়। পিটুইটারি গ্রন্থি থেকে সোমাটোট্রপিক হরমোন নিঃসরণের মাধ্যমে কেউ লম্বা হবে বা বাটে হবে সেটা নির্ভর করে, কি কত বেশি জ্ঞানী হবে সেটাও নির্ভর করে এটার উপর। তো একসময় এই সমস্ত গ্রন্থির রাজা বা গ্রন্থিরাজ পিটুইটারি গ্রন্থিকে বলা হতো অর্থহীন একটা টিস্যু। তো একসময় যা অর্থহীন একটা টিস্যু মনে করতো, বিজ্ঞানীরা পরবর্তীতে গবেষণা করে বুঝতে পারছে এটা হচ্ছে সমস্ত গ্রন্থির রাজা। সুতরাং গবেষণার মাধ্যমে আমরা অনেক সময় ভুল তথ্য পেয়ে থাকি যা পরবর্তীতে পরিবর্তিত হয়ে যায়। হাবল ধ্রুবক নামে একটা ধ্রুবক রয়েছে, যেটা হচ্ছে মহাকাশের বা মহাজগতের দূরত্ব পরিমাপ করার কাজে ব্যবহার করা হয়। সেটা বারবার পরিবর্তিত হয়েছে, 3বার পরিবর্তন করা হয়েছে। আমরা নর্মালি ধ্রুবক বা কনস্ট্যান্ট ভ্যালু কখনো পরিবর্তিত হয় না, কিন্তু এটা এত বেশি পরিবর্তিত হয়েছে এটাকে এখন কনস্ট্যান্ট বলে না, এটাকে বলা হয় চলক। এরপর 4 নম্বর রয়েছে কি আমাদের ত্রুটি। আমাদের 4টা ত্রুটি সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, আমরা এখন সর্বশেষ ত্রুটির মধ্যে আসলাম, সেটা হচ্ছে প্রতারণা করার প্রবণতা। আমাদের মধ্যে প্রতারণা করার একটা প্রবণতা রয়েছে, আমরা প্রতারণা করি, যেটাকে আমরা বলি বিপ্রলিপসা। কিভাবে প্রতারণা করি? তো আমরা জানি বিখ্যাত ডারউইনের যে মতবাদ, রেভলিউশন থিওরি, বিবর্তনবাদ, সেই তত্ত্ব অনুসারে শিম্পাঞ্জি বা বানর থেকে মানুষের উৎপত্তি। তো এটা এত বেশি বিখ্যাত ছিল যে কেউ যদি এটাকে প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখাতে পারে, সে রাতারাতি একজন বড় বিজ্ঞানী হয়ে উঠতে পারবে। তখন একজন বিজ্ঞানী 1912 সালে একটা চালাকি করেছেন। কি চালাকি করেছেন? পুরো খুলিটা, মাথার খুলিটা নিয়েছে মানুষ থেকে, আর এই জায়গায় চোয়ালের জায়গায় চোয়ালটা কি করে কেটে একটা বানরের চোয়াল অ্যাডজাস্ট করে দিয়েছে, লাগিয়ে দিয়েছে 1912 সালে। তখন সে রাতারাতি বিখ্যাত হয়ে গেল যে আসলে এই সত্য তো, বানর থেকে মানুষের সৃষ্টি হয়েছে, ওই বানর থেকে পরিবর্তিত হয়ে মানুষ হয়েছে। এই যে চোয়ালটা শেষ পর্যন্ত পরিবর্তিত হতে পারে নাই বা পরিবর্তিত হয়েছে শেষের দিকে, এই জিনিসটা প্রমাণ হয়ে গেছে। সুতরাং বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে 1912 সালে। এরপর 1953 সালে, প্রায় কত বছর পর, 41 বছর পর, তার প্রতারণা ধরা পড়ে। একদল বিজ্ঞানী সেই কুলিটাকে নিয়ে যখন গবেষণা করছে, তখন দেখছে কি চোয়ালটা খুলে চলে আসতেছে। কেন? সেটা তো জোড়া লাগানো ছিল, কুলিটা ছিল মানুষের, চোয়ালটা ছিল বানরের। তখন বুঝতে পারে যে এটা ডুপ্লিকেট করা হয়েছে, আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে। তখন সেই বিজ্ঞানী স্বীকার করেছে, হ্যাঁ, আমি রাতারাতি একটু ফেমাস হওয়ার জন্য এই প্রতারণাটা করেছিলাম। এবং এটাকে বলা হয় দ্য পিল্ট ডাউন ম্যান প্রতারণা। এটা বিজ্ঞানের ইতিহাসে এখনো কলঙ্কজনক অধ্যায় হিসেবে ধরা হয়। তো বিজ্ঞানীরাও কিন্তু চাইলে আমাদের ভুল তথ্য দিয়ে প্রতারিত করতে পারে, কারণ মানুষের 4টা ত্রুটির সর্বশেষ ত্রুটি হচ্ছে প্রতারণা করার একটা প্রবণতা। সেটা বিজ্ঞানীদেরও থাকতে পারে এবং থাকে, ক্ষেত্র বিশেষে থাকে। এরপর আমরা হচ্ছে অনুমান প্রমাণ। আমাদের প্রথম প্রমাণ হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ, আমি দেখব তারপর বিশ্বাস করব। কিন্তু দেখতে গেলে আমাদের ইন্দ্রিয়গুলো যে ত্রুটি রয়েছে সেগুলো সম্পর্কে আমরা তখন জানলাম। ভ্রম, প্রমাদ, কর্ণপাটক, বিপ্রলিপসা, 4টা ত্রুটি সম্পর্কে জানলাম। এখন প্রত্যক্ষ প্রমাণ তাহলে আমাদেরকে যথাযথ জ্ঞান দিতে পারছে না, কারণ সেখানেও 4টা ত্রুটি আছে এবং আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে অপূর্ণ। সুতরাং আমাদের দ্বিতীয় প্রমাণের উপর আমাদের হয়তো নির্ভর করতে হতে পারে, এবং দ্বিতীয় প্রমাণটা হচ্ছে অনুমান প্রমাণ। কিরকম অনুমান প্রমাণ? মনে হয় এটা এরকম হতে পারে, মনে হয় এটা এরকম হতে পারে। যেমন আপনার সামনে যদি একটা বক্স এনে দেওয়া হয়, কালো বক্স, বক্সের মধ্যে কিছু একটা রয়েছে। এখন আপনাকে যদি বলা হয় বলুন তো এই বক্সের মধ্যে কি আছে, তখন আপনি বলতে পারেন হয়তো এই বক্সের মধ্যে কিছু বই আছে, হয়তো এই বক্সের মধ্যে কিছু খাবার আছে,
হয়তো এই বক্সের মধ্যে একটা সাপকে লুকিয়ে রাখা হয়েছে। আমরা বহু অনুমান করতে পারি, কিন্তু অনুমান করলেও যে সেটা সঠিক হবে তার কোনো নিশ্চয়তা নেই। যেমন অনুমান প্রমাণের সবচেয়ে এক্সাম্পল হচ্ছে কি ডারউইনের বিবর্তনবাদ, এবং তিনি সেটা স্বীকার করেছেন। 1857 সালের 22শে ডিসেম্বর তিনি তার বন্ধু আর ওয়ালেসকে একটা চিঠি লিখেছেন। সেই চিঠিতে তিনি, ওনার উপর দায়িত্ব দেওয়া হয়েছে এই যে মানব জাতির কিভাবে সৃষ্টি হয়েছে, বিভিন্ন প্রজাতির কিভাবে উদ্ভব হয়েছে সে সম্পর্কে আপনি গবেষণা করুন। তখন উনি গবেষণা শুরু করেছে এবং তার উপর একটা বই লিখেছেন, দ্য অরিজিন অফ স্পিস, প্রজাতির উদ্ভব। এই বইটাতে তিনি বিবর্তনবাদ বা দ্য রিভলিউশন থিওরি সম্পর্কে লিখেছেন, যেটা রাতারাতি বিখ্যাত হয়ে গেছেন এবং এখনো সেটাকে বিজ্ঞান নির্ভরযোগ্য উৎস হিসেবে মনে করে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় বা অবাক বিষয় হচ্ছে কি, এই পুরো তত্ত্বটা হচ্ছে একটা অনুমানের উপর ভিত্তিতে প্রতিষ্ঠিত। আর অনুমান যে সত্য হয় তার কোনো ভিত্তি নেই, সেটা আমরা নিজের ব্যক্তিগত জীবনে আমরা জানতে পারি। তিনি সেই চিঠিতে কি লিখেছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাসী যে এখানে জল্পনা কল্পনা ব্যতীত ভালো এবং সঠিক কোনো পর্যবেক্ষণ নেই। 5 বছর কাজ করার পর, দেখুন 5 বছর গবেষণা করার পর আমি বিষয়টির উপর অনুমান করতে, এই লাইনটাও দেখুন, অনুমান করতে অনুমান করতে বাধ্য হয়েছিলাম এবং কিছু সংক্ষিপ্ত নোট অঙ্কন করেছিলাম। 1844 সালে আমি এই সকল নোটের সিদ্ধান্তগুলো থেকে স্কেচ অঙ্কন করেছিলাম, যা আমার কাছে সম্ভাব্য বলে মনে হয়েছিল। মানে ওনার কাছে মনে হয়েছিল যে এটা হতে পারে, এটাই মানব জাতির সৃষ্টির উৎস হতে পারে, তিনি এই কথাটা বলেছেন। তিনি বলেছেন কিভাবে মরু অঞ্চলের ভাল্লুক বিবর্তনের মাধ্যমে তিমি মাছে পরিণত হয়েছে। তিনি বলছেন, উত্তর আমেরিকাতে কালো রঙের ভাল্লুককে খোলা বিস্তৃত মুখ নিয়ে সাগরে সাঁতার কাটতে দেখেছি। এভাবে সে জলে তিমি মাছের মতো কীটপতঙ্গ শিকার করছিল। ঘটনাটি এমনকি এর মতো চরম হলেও যদি কীটপতঙ্গ এবং মাছের যোগান অব্যাহত থাকে এবং তার চেয়ে শ্রেষ্ঠ কোনো প্রতিযোগী সেখানে কোনো বিদ্যমান না থাকে, তাহলে আমি প্রাকৃতিক নির্বাচনের দ্বারা ভাল্লুক প্রজাতিকে আরো বেশি জলজ প্রাণীর কাঠামো এবং অভ্যাস প্রাপ্ত হতে দেখে কষ্ট দেখি না, যে আরো বড় থেকে বড় মুখ প্রাপ্ত হয়ে আস্তে আস্তে দৈত্যাকার তিমি মাছে পরিণত হয়। তাহলে মেরু অঞ্চলের ভাল্লুক সমুদ্রের পাশে গিয়ে থাকছে, জাম করছে, সেখানে মাছ শিকার করে খাচ্ছে, খেতে 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 একসময় কি হয়ে গেছে, তিমি মাছে পরিণত হয়ে গেছে। অর্থাৎ ভাল্লুক থেকে তিমি মাছের উৎপত্তি। তো এবার আপনি চোখ বন্ধ করে নিজে একটু ভাবুন, আপনার কাছে কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয় এই তত্ত্বটা। এভাবে সমস্ত কিছু অনুমান করার মাধ্যমে জীব জগতের সৃষ্টি সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছিল, যিনি যেটা নিজে স্বীকার করেছেন। এরপর আমরা দেখি জীবাশ্ম রেকর্ড অনুসারে বলা হয় 40,000 বছর পূর্বে মানব জাতির সৃষ্টি হয়েছে, তাও শিম্পাঞ্জি থেকে। কিন্তু আমরা যদি জীবাশ্ম রেকর্ড গুলো যদি আরো গভীরভাবে পর্যবেক্ষণ করি, বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো এর চেয়ে মিলিয়ন ইয়ার্স আগেও বিভিন্ন স্কেল স্কেলিটন বা কঙ্কাল বিশ্লেষণ করলে বোঝা যাবে যে মানুষ এবং বানর যুগপৎ অবস্থান ছিল। আমরা যদি আমাদের ত্রেতা যুগের রামায়ণের কথাও চিন্তা করি, যেটা লক্ষ বছর পূর্বে, সেখানেও কিন্তু রামচন্দ্রকে সহায়তা করেছিল একদল বানর সৈন্য। তার মানে বানর থেকে মানুষ, এটা কিন্তু আমরা বিশ্বাসযোগ্য হিসেবে নিতে পারি না, কারণ তখন বানর, লক্ষ বছর পূর্বে বানর এবং মানুষ যুগপৎ অবস্থান করেছিল। অনেক সময় গবেষণায় ভুল করা হয়, যদি ভুল করা হয় সেই পরিণতি কি হতে পারে, যেমন দেখুন, প্লাস্টিকের জলের বোতল কাচের বোতলে জলের বোতল অপেক্ষা সুবিধাজনক কেন? কাচের বোতলটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। কাচের বোতল হচ্ছে কস্টলি, কাচের বোতল হচ্ছে ভারী, তুলনামূলকভাবে প্লাস্টিকের বোতল হচ্ছে খুবই ভালো। যেমন আমরা বর্তমানে প্লাস্টিকের বোতলে জল খাচ্ছি, এটা হচ্ছে বিজ্ঞানের একটা সুবিধা। কিন্তু পরবর্তীতে দেখা যায়
প্লাস্টিকের বোতলে যদি 6 মাসের বেশি জল সঞ্চিত করে রাখা হয়, সেই জলটা বিষাক্ত হয়ে যায়। এর একটা সাইড ইফেক্ট রয়েছে। কানের কাছে যদি আমাদের বর্তমানে যে অ্যান্ড্রয়েড সেট, সেটা নিঃসন্দেহে আমাদের জন্য খুবই উপকারী। কিন্তু এই অ্যান্ড্রয়েড সেটটা যদি আমি কানের নিকটে ধরি, তাহলে দীর্ঘদিন ব্যবহার করলে আমাদের স্বাস্থ্যের জন্য, মস্তিষ্কের জন্য ক্ষতিকর। শার্টের পকেটে রাখলে হার্টের জন্য ক্ষতিকর। প্যান্টের পকেটে রাখলে পুরুষদের পুরুষত্ব আস্তে আস্তে ক্রমান্বয়ে হ্রাস পায়। হাঁটুর নিচে রাখলে তাহলে আমি কোথায় রাখতে পারছি না, কানেও রাখতে পারতেছি না, শার্টের পকেটেও রাখতে পারতেছি না, প্যান্টের পকেটেও রাখতে পারতেছি না। এখন মনে করলাম কি, আরে আমি হাঁটুর নিচে একটা পকেট করে হাঁটুর নিচে রাখবো। হাঁটুর নিচে রাখলে দেখা যাচ্ছে কল আসলে আমার মোবাইল শোনা যায় না। তাহলে নিউটনের সেই কথাটা আমাদের মনে পড়ে, টু এভরি রিয়াকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ারে একটি বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, সুবিধা রয়েছে, অসুবিধাও রয়েছে। একবার প্লেগ রোগ হয়েছিল ইংল্যান্ডে। প্লেগ রোগ এত বেশি মহামারী একটা রূপ ধারণ করেছিল যে বহু মানুষ মারা যাচ্ছিল। তখন বিজ্ঞানীরা গবেষণা করা শুরু করেছে, কিসের কারণে প্লেগ রোগ হচ্ছে, কিসের কারণে প্লেগ রোগ হচ্ছে। এরপরে তিনি বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো কি, যে বিড়ালের কারণে প্লেগ রোগ হচ্ছে। তখন তারা কি করলো, সিদ্ধান্ত নিল কি, সমস্ত বিড়াল মেরে ফেলা হোক। তো সমস্ত জায়গায় বিড়ালগুলো কি কি করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। দেখছে কি, প্লেগ রোগ তো আর কমে না। বিড়াল থেকে যদি প্লেগ রোগ ছড়িয়ে থাকে, সব বিড়াল তো মেরে ফেলছি, এখনো প্লেগ রোগ যাচ্ছে না কেন? পরে আবার গবেষণা শুরু করলো। এর মধ্যে অনেক মানুষ মারা গেল। এটা করোনার চেয়েও আরো ভয়ঙ্কর মহামারী রূপ ধারণ করলো। পরবর্তীতে বিজ্ঞানীরা দেখলো কি, বিড়াল নয়, ইঁদুর থেকেই প্লেগ রোগ ছড়াচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, সমস্ত বিড়াল মেরে ফেলার ফলে ইঁদুর শিকার করার জন্য আর কেউ নাই। ততদিনে ইঁদুর আরো বহুগুণে বেড়ে গেছে। ফলে প্লেগ রোগের পরিধি আরো প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো গবেষণা আমাদের অনেক সময় ভুল দিতে পারে, এবং এই ভুলের খেসারত হচ্ছে আমাদের জন্য অনেক বড় ভয়ঙ্কর হয়। যেমন যে আমরা বড় 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 যে যুদ্ধ বিমান বা বড় বড় যে বিমানগুলো আমরা ইউজ করি, সেগুলো অবশ্যই নিঃসন্দেহে বিজ্ঞানের একটা আশীর্বাদ। কিন্তু সেই বিজ্ঞানের যদি সামান্য পরিমাণ ত্রুটি ধরা পড়ে, মুহূর্তের মধ্যে শত শত মানুষের জীবন বিপন্ন হয়ে দাঁড়ায়। যেমন আমরা কিছুদিন আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনা শুনেছি। সামান্য ত্রুটির কারণে কন্ট্রোল লেস হয়ে সেটা একটা স্কুলে গিয়ে পড়েছে, এবং সেখানে অনেকগুলো শিশু, অনেক শিক্ষক প্রাণ হারিয়েছে, অভিভাবক প্রাণ হারিয়েছে। তো এই ধরনের অনেক গবেষণায় ভুল করার পরিণাম রয়েছে। এবং আমরা গবেষণালব্ধ যে আবিষ্কারগুলো রয়েছে, সেগুলোকে সেগুলোতে সামান্য ত্রুটি বা ভুলের পরিণাম অত্যন্ত ক্ষতিকর হয়ে দাঁড়ায়। এখন আপনারা দেখেন, একটি সমস্যার সমাধান করতে গেলে দেখা যাচ্ছে আরেকটি বড় সমস্যা পরিণত হয়। এই ধরনের কি কোনো অভিজ্ঞতা আছে? আমরা বিজ্ঞানের এমন একটা জিনিস ব্যবহার করলাম, মনে হচ্ছে এটা ভালো হবে, কিন্তু দেখা গেছে কি, এটা করতে গিয়ে আমাদের আরেকটা সমস্যার সৃষ্টি হচ্ছে। আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে, শেয়ার করতে পারেন। প্রভু হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু, যেমন একটা আছে ব্যথার ওষুধ, ব্যথার ওষুধ যদি পেইন আমরা বেশি কিলার। খাই তো আমাদের কিডনিতে সাইড ইফেক্ট হয় আর কি। হ্যাঁ, একটা হয়তো আমি ব্যথাটা কমাতে যাচ্ছি, একটা সমস্যার সমাধান করতে যাচ্ছি, কিন্তু পরিণামস্বরূপ আমার কিডনিতে পাথর জমে যাচ্ছে বা কিডনির সমস্যা হচ্ছে। তারপর আমরা এখন কোনো অসুস্থ হলে স্বাভাবিকভাবে কি খাই, অ্যান্টিবায়োটিক মেডিসিন নেই দ্রুত রোগ থেকে মুক্ত হওয়ার জন্য। কিন্তু এইভাবে অ্যান্টিবায়োটিক মেডিসিন প্রচুর পরিমাণ ব্যবহার করতে করতে আমাদের শরীরটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। এবং বলা হচ্ছে এক সময় গিয়ে করোনার চেয়ে আরো ভয়ঙ্কর রূপে আরেকটা মহামারী আসবে, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। অথবা অ্যান্টিবায়োটিক খেতে খেতে আমাদের শরীরটা এমন বেশি রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, অ্যান্টিবায়োটিক খেয়ে আর রোগ ভালো হবে না। ইভেন জ্বর, সামান্য জ্বর হয়েও মানুষ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সামনে সেই দিন আসতেছে।
তো বিজ্ঞান হয়তো আমাদের অনেক সমস্যার সমাধান করতেছে, কিন্তু পরিণামস্বরূপ আরো বড় বড় কিছু সমস্যার সৃষ্টি করছে। অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারে একটা বিপরীত প্রতিক্রিয়া যে রয়েছে সেটা আমরা আশেপাশে দেখলে কিন্তু বুঝতে পাই। তারপর আমাদের অনেক সময় গ্যাস্ট্রিক হয়। গ্যাস্ট্রিকের কারণে আমরা কি খাই? অ্যাসিডিটির অ্যান্টাসিড খাই, মানে অ্যাসিডকে যেটা কমিয়ে ফেলে। বিভিন্ন সিরাপ খাই, বিভিন্ন ক্যাপসুল খাই, বা বিভিন্ন ট্যাবলেট খাই, কিন্তু পরিণামে সেটা আমাদের জন্য আরো বেশি পরিমাণ ক্ষতি বয়ে আনে। তো আমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান করতে গেলে দেখা যায় কোনো না কোনো ভাবে আরেকটা সমস্যার সমাধান সমস্যায় পরিণত হচ্ছে। যেমন আমরা রান্না তাড়াতাড়ি করার জন্য অনেক সময় প্রেসার কুকার ইউজ করি, কিন্তু প্রেসার কুকারও রিস্ক থেকে যায় অনেক সময়। আমরা ভালো থাকার জন্য, কমফোর্টেবল থাকার জন্য আমরা কি করি? এসি ব্যবহার করি, কিন্তু এই এসি থেকে যে পরিমাণ সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন বেরিয়ে আসে, সেটা প্রচুর পরিমাণ বায়ুমণ্ডলের ক্ষতি করতেছে এবং ওজোন স্তরের ক্ষতি করতেছে। তো প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আমরা দেখতে পাই। যদিও বিজ্ঞান আমাদের জীবনকে অনেক সহজ স্বাচ্ছন্দ্যময় করে দিয়েছে, পরিণাম কিন্তু পিছনে আমাদের আরো কিছু ক্ষতির শিকার হতে হচ্ছে। সেজন্য হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে, লও এই নগর, দাও ফিরিয়ে সেই অরণ্য। অর্থাৎ তোমার নগর তুমি নিয়ে নাও, আমাকে সেই অরণ্য ফিরিয়ে দাও। যখন আমরা সবুজ শ্যামল প্রান্তরে ছিলাম, আমাদের কোনো ভেজাল ছিল না, সবকিছু ভালো ছিল, পুষ্টিকর ছিল, সবকিছু ভেজাল মুক্ত ছিল, কিন্তু আমরা নগরে এসেছি, কিন্তু চারিদিকে ভেজালে পরিপূর্ণ হয়ে গেছে। তো মানুষ মনে করে ভগবান ছাড়া আমরা সুখী হতে পারবো। যদি কেবল টাকা এবং আরামায়েশ থাকে তাহলে আমরা সুখী হতে পারবো। এই যে লাক্সারিয়াস রিসোর্টের একটা ছবি দেখা যাচ্ছে। আমাদের পকেটে যদি টাকা থাকে, আমরা যদি আরামায়েশে পরিবর্ত থাকি, তারপরেও কিন্তু আমাদের মানসিক চাপ থাকবেই, হতাশা আমাদের থাকবে। সুতরাং সুখ আমাদের কোথায়? তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণের দ্বারা আমরা কখনো পূর্ণ জ্ঞান অর্জন করতে পারি না। আমাদের জ্ঞান অর্জনের জন্য আমরা প্রথমে বলেছিলাম তিনটা উপায় রয়েছে। একটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ, সরাসরি দেখবো, শুনবো, স্পর্শ করব, তারপর আমি জ্ঞানটাকে সত্য বলে মনে করব। দ্বিতীয় হচ্ছে কি অনুমান প্রমাণ, এটা হতে পারে, ওটা হতে পারে, অনুমান করার মাধ্যমে। তাহলে এই দুইটা দ্বারা যে আমরা সঠিক জ্ঞান প্রাপ্ত হতে পারি না সে সম্পর্কে আমরা বিভিন্ন উদাহরণ দিলাম। তাহলে বাকি রইল আর একটা মাত্র। যেমন দেখুন, আমি যদি পর্যাপ্ত পরিমাণ যদি আমার জ্ঞান না থাকে, আমি কখনো একটা ট্রাক চালাইতে পারবো না, কারণ ওই ট্রাকের মেশিনটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। ঠিক একইভাবে ভগবান থেকে জগৎ সম্পর্কে যদি, পরিচালনা সম্পর্কে যদি না জানি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে পরিচালনা হচ্ছে, সে বিষয়ে কোনো জ্ঞান আমরা অর্জন করতে পারবো না। যিনি জানেন তার কাছ থেকে আমাকে কি করতে হবে? শিখতে হবে। তাহলে এই মহাজাগতিক মেশিন চালানোর ব্যাখ্যা প্রদানকারী সেই ম্যানুয়ালটি কোথায়? কিভাবে এই মহাজাগতিক মেশিনটি অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে? আমরা যদি সেটি পাই তাহলে আমরা সুখের চাবি প্রাপ্ত হব। চারটি ত্রুটি আমাদেরকে মোহগ্রস্ত করে রাখে। আমাদের ইন্দ্রিয়গুলো অপূর্ণ, যার ফলে আমরা মোহগ্রস্ত হই, যে কারণে আমরা ভুল করি, যে সে ভুলকে লুকিয়ে রাখার জন্য আমরা প্রতারণা করতে চাই। তাহলে চারটা ত্রুটি হচ্ছে কি, আমাদের ইন্দ্রিয়গুলো অপূর্ণ, অপূর্ণ হওয়ার কারণে আমরা মোহগ্রস্ত হই, আর মোহগ্রস্ত হওয়ার কারণে আমরা কি করি? ভুল করি। আর ভুল যখন করি সেই ভুলটা আমরা সহজে দেখাতে চাই না, আমরা কি করি? সেটা লুকিয়ে রাখতে চাই, অর্থাৎ প্রতারণা করি। অনেক সময় মানুষ বলে যে, কারো যদি কান কাটা যায় সে চুল দিয়ে ঢেকে রাখে। আমার যে কান কাটা গেছে সেটা আমি কাউকে দেখাবো না, কারণ আমার লজ্জা লাগবে, আমি চুল দিয়ে ঢেকে রাখবো। কিন্তু যদি নাক কাটা যায়, কিছু দিয়ে কি আর ঢেকে রাখা যাবে? যায় না। সুতরাং আমাদের যেহেতু চারটা ত্রুটি আমাদেরকে ভুল ইনফরমেশন দেয়, তাহলে আমাদের কি উপায়? আমরা কিভাবে পরম জ্ঞানটা অর্জন করতে পারি? এবার আসবো আমরা সেই প্রথমে বলা ছয় হাতির গল্পে। আমরা শুরুতে যে গল্পটা শেয়ার করেছিলাম, হাতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে গিয়ে ছয়জন অন্ধ ব্যক্তি ছয় ধরনের উপলব্ধি পেল। কেউ মনে করছে হাতি হচ্ছে গাছের মতো, কেউ মনে করছে পরন্ত একটা দেয়ালের মতো, কেউ মনে করছে দড়ির মতো, কারো কাছে সেটা তীরের ফলার মতো, কারো কাছে সাপের মতো।
কারো কাছে পাকার মতো। তো তারা একে অপরের সাথে ঝগড়া করছে, তাদের এই ঝগড়া আর শেষ হয় না। তাহলে তাদের এই ঝগড়া শেষ হওয়ার উপায় কি? কারণ তারা তো কেউই হাতিকে দেখে নাই। হাতি সম্পর্কে যেহেতু অন্ধ, সবাই অনুমান করতে শুরু করেছে এক একটা অংশ ধরে। যে বলছে হাতি হচ্ছে একটা পাখার মতো, সেটাও সত্য, কারণ সে কানটা ধরেছে। যে বলছে হাতিটাকে হচ্ছে কিসের মতো, গাছ গাছের মতো, সেটাও সত্য। কেন? সে হাতির পাটা ধরেছে। তাহলে প্রকৃত সত্যটা কে বলতে পারবে? যে হাতিটাকে দেখেছে। তো সেই সময় তারা যখন ঝগড়া করছিল, একজন বিজ্ঞ ব্রাহ্মণ পাশ দিয়ে যাচ্ছিল। ব্রাহ্মণ দেখলো যে 6 জন অন্ধ ব্যক্তি একটা হাতের চারপাশ ঘিরে একে অপরের সাথে তুমুল ঝগড়া করছে। তখন বিদ্বান ব্যক্তি কি করলো, সেখানে গেল, গিয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা বলো তো তোমরা কেন ঝগড়া করছো? তখন উনি বলল যে আমরা ঝগড়া করছি কারণ আমরা সবাই আজকে হাতি দেখার জন্য আসছি, জীবনে কখনো হাতি দেখি নাই। এখন হাতিটা হচ্ছে একটা গাছের মতো, অথচ সে বলতেছে হাতি হচ্ছে কিসের মতো, সাপের মতো। এটা কিভাবে সম্ভব? আর যে সাপের মতো সে বলছে আরে হাতি তো সাপের মতোই, ও বলতেছে হাতিটা দেয়ালের মতো। এটা কিভাবে সম্ভব? তখন ব্রাহ্মণ তাদের সমস্ত কথাবার্তাগুলো শোনার পর বুঝতে পারলো সমস্যাটা কোথায়। আসলে সমস্যাটা হচ্ছে তারা সবাই অন্ধ। হাতিকে তারা কখনো দেখে নাই। সবাই নিজে নিজের মতো মনে করে ইন্দ্রিয়ের মাধ্যমে হাতিটাকে উপলব্ধি করার চেষ্টা করতেছে, কিন্তু চোখ তো অন্ধ। বলতে ঠিক আছে, তুমি যে মনে করেছো হাতি গাছের মতো, হ্যাঁ, সেটা হচ্ছে হাতির পা। যে মনে করেছো হাতি দাঁতের মতো, তীরের ফলার মতো, সেটা হচ্ছে হাতির সুর। যে মনে করেছো হাতি সাপের মতো, সেটা হচ্ছে, সরি, সাপের মতো সেটা হচ্ছে সুর। তীরের ফলার মতো সেটা হচ্ছে হাতির দাঁত। পাখার মতো সেটা হচ্ছে হাতির কান। যেটা পরন্ত দিয়ালের মতো সেটা হচ্ছে হাতির পেট। তখন তারা বুঝতে পারলো আসলে তারা যা যা অনুমান করেছে সবই সত্যি, কিন্তু আংশিক সত্যি। যখন একজন তত্ত্বদ্রষ্টা, যিনি প্রকৃতপক্ষে হাতিটাকে দেখেছেন, তিনি যখন বলেছেন এবং তার কাছ থেকে যখন কান দিয়ে শুনেছেন, যদিও তাদের চোখ নেই, তারা হাতি সম্পর্কে একটা পূর্ণাঙ্গ আইডিয়া পেয়ে গেল। মূলত এটাই হচ্ছে শব্দ প্রমাণ। আমরা ভগবানকে চিনি না, ভগবানকে জানি না, কখনো দেখিও নাই এবং দেখার সেই সক্ষমতাও নাই। তাহলে ভগবানকে আমরা কিভাবে দেখবো? এই ভগবানকে যারা দেখেছেন, শুনেছেন, উপলব্ধি করেছেন, তাদের কাছ থেকে শ্রবণের মাধ্যমেই কেবল আমরা ভগবান সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো। আর এটাই হচ্ছে শব্দ প্রমাণ, এবং এটাই হচ্ছে প্রকৃতপক্ষে যথার্থ প্রমাণ। আর ভগবদ গীতায় বলা হয়েছে এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদু। ভগবদ গীতার 4th অধ্যায়ের 2 নম্বর শ্লোকে এই কথাটা বলা হয়েছিল। অর্থাৎ পরম্পরার মাধ্যমে এই ভগবদ গীতার জ্ঞান কি হয়, রাজর্ষিদের মাধ্যমে এই জগতে প্রবাহিত হয়। অর্থাৎ ভগবান সেই জ্ঞানটা এই জগতে প্রেরণ করেছেন। ভগবান সম্পর্কিত জ্ঞান কিসের মাধ্যমে? পরম্পরার মাধ্যমে। গুরু তার শিষ্যকে বলবেন, শিষ্য তার শিষ্যকে বলবেন, শিষ্য তার শিষ্যকে বলবেন। এভাবে পরম্পরা আকারে ভগবত তত্ত্ব জ্ঞান আমাদের এই সমাজে প্রবাহিত হয়ে আসছে। এখন একজন শিশু যদি সে বড় হয়ে জানতে চায় আমার পিতাকে, তখন সে কিভাবে জানবে তার পিতাকে? তার পিতাকে সেটা জানার জন্য তার কাছে দুটো উপায় আছে। একটা হচ্ছে আরোহ পন্থা, আর একটা হচ্ছে অবরোহ পন্থা। আরোহ পন্থা হচ্ছে কি? পৃথিবীতে যতজন ব্যক্তি পৃথিবীতে যতজন ব্যক্তি রয়েছে যারা সন্তান জন্ম প্রদানে সক্ষম, যে কেউ তার বাবা হতে পারে। কোটি কোটি পৃথিবীতে কোটি কোটি কি রয়েছে, ব্যক্তি রয়েছে যারা সন্তান উৎপাদনে সক্ষম। তাহলে সবাই তার বাবা হতে পারে, যেহেতু সে জানে না তার পিতাকে। তাহলে তাকে কি করতে হবে? প্রত্যেকটা ব্যক্তির জেনেটিক ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পিতাকে সেটা নিজেকে যাচাই বাছাই করে জানতে হবে তার পিতাকে। কিন্তু সেটা যদি সে করতে যায়, তার শত শত বছর চলে যাবে। প্রত্যেকটা ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট বের করে ডিএনএ টেস্টের মাধ্যমে যদি জানতে যাই, এবং এটা আসলে প্রকৃতপক্ষে সম্ভব নয়, সে তার পিতা সম্পর্কে জানতে পারবে না। এটা হচ্ছে আরোহ পন্থা তার বাবা সম্পর্কে জানার। কিন্তু সে চাইলে একটা কাজ করতে পারে, তার মা কিন্তু ঠিকই জানে তার পিতাকে, কারণ একজন মাই জানে তার সন্তানের জন্মদাতা পিতাকে।
সে যদি তার মাতাকে জিজ্ঞেস করে, হে মাতা, আমার পিতাকে, তৎক্ষণাৎ তার মা এক সেকেন্ডের মধ্যে বলে দিতে পারবে তোমার পিতা হচ্ছে উনি। এবং তার এত সময়ও নষ্ট হবে না, এত কষ্ট করে বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করতে হবে না, শুধু মাতার কাছ থেকে শ্রবণের মাধ্যমে সে পিতার জ্ঞান, পিতার পরিচিতি জেনে যাবে। এই পন্থাটাকে বলা হয় অবরোহ পন্থা। তো আমাদের যে শব্দ প্রমাণ সেটা হচ্ছে অবরোহ পন্থা। অবরোহ পন্থা আরোহ পন্থা হচ্ছে কি আমি নিজে প্র্যাকটিক্যালি দেখব কে আমার পিতা। আর অবরোহ পন্থা হচ্ছে কি আমার মাতার কাছ থেকে শুনে জেনে যাব আমার পিতাকে। তাহলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে কি পিতা পিতা সম্পর্কে জানার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে মাতার কাছ থেকে জিজ্ঞাসা করা। তো বেদ হচ্ছে আমাদের মাতা স্বরূপ, শাস্ত্র হচ্ছে আমাদের মাতা স্বরূপ। আর মাতার শরণাপন্ন হওয়ার মাধ্যমে আমরা পিতা, পরম পিতা ভগবান সম্পর্কে জানতে পারি। সুতরাং ভগবান থেকে জানার দুইটা উপায় আছে। আমরা আরোহ পন্থা অবলম্বন করতে পারি, ভগবানকে আমার কাছে আসতে হবে, অথবা আমি ভগবানের কাছে পৌঁছাবো। ভগবানকে আমাকে দেখতে হবে, চোখ দিয়ে, কান দিয়ে শুনতে হবে, স্কিন দিয়ে টাচ করে দেখতে হবে, তারপর আমি মানবো উনিই হচ্ছে ভগবান। যদি না পারি তাহলে তিনি ভগবান নয়, আমাকে দেখাইতে হবে, আমি কেন বিশ্বাস করব? কিন্তু আমরা দেখেছি, আমরা যদি সরাসরি ইন্দ্রিয় দিয়ে যদি ভগবানকে উপলব্ধি করতে চাই, আমাদের যে চারটা ত্রুটি রয়েছে, এই তার চারটা ত্রুটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় বাধা। যেমন বাতাস চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা কি বাতাস দেখতে পাই? কিন্তু বাতাস নামে কিছু একটা তো আছে, তাহলে আমাদের চোখ কি বাতাসকে দেখতে পাচ্ছে? সুতরাং আমরা ভগবানকে কিভাবে জানতে পাবো? ভগবানকে জানার জন্য আমাদের শব্দ প্রমাণের অবরোহ পন্থায় জ্ঞানটা অর্জন করতে হবে, অর্থাৎ মাতা রূপী শাস্ত্রের ও শরণাগত হয়ে পরম পিতা ভগবান সম্পর্কে জানতে হবে। তো বৈদিক জ্ঞান অর্জনের এটাই হচ্ছে বৈদিক প্রক্রিয়া। তো বৈদিক প্রক্রিয়া কি, যেমন আমি যদি কোনো একটা বিষয়ে জ্ঞান অর্জন করতে চাই, একটা সার্টিফিকেট অর্জন করতে চাই, ধরুন আমি এলএলবি নিয়ে একটা ডিগ্রি অর্জন করতে চাই, আমাকে কি করতে হবে? একটা অনুমোদিত কলেজে যেতে হবে। আমি যদি কোনো একটা কোচিং সেন্টারে গিয়ে এলএলবির জন্য 4 বছর পড়াশোনা করি, ওরা আমাকে সার্টিফিকেট দিতে পারবে? সার্টিফিকেট দিলেও সেটা কি কারো কাছে অ্যাকসেপ্টেবল হবে? হবে না। অর্থাৎ আমাকে আগে অনুমোদিত একটা প্রতিষ্ঠানে যেতে হবে, অনুমোদিত কলেজে যেতে হবে। দ্বিতীয়ত, আমি যদি ইংলিশ বই পড়তে থাকি, আমি কি এলএলবি ডিগ্রি পাবো? আমি অনুমোদিত কলেজে গেলাম, কিন্তু আমি পড়তেছি ইংলিশের বই, আমাকে কি এলএলবির উপর ডিগ্রি দেবে? কখনো দেবে না। তাহলে আমাকে অনুমোদিত বই পড়তে হবে, এবং এই অনুমোদিত বইটা কার কাছ থেকে পড়তে হবে? আমি যদি ফিজিক্সের কোনো টিচারের কাছে এলএলবি পড়ি, সেটা সম্ভব হবে না। এলএলবি যারা পড়ায় সেই ধরনের অনুমোদিত কিছু অধ্যাপকের কাছে গিয়ে আমাকে সমর্পণ করে, ওনার শরণাগত হয়ে আমাকে সেই জ্ঞানটা অর্জন করতে হবে। তাহলে জ্ঞান অর্জনের জন্য আমাদের কি দরকার? অনুমোদিত কলেজ দরকার, অনুমোদিত টিচার দরকার বা প্রফেসর দরকার, এবং অনুমোদিত গ্রন্থ দরকার। ঠিক একইভাবে আমরা যদি ভগবান সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাই, আমাদের অনুমোদিত কলেজ হচ্ছে কি পরম্পরা বা সম্প্রদায়। ভগবানের যে জ্ঞান এই জগতে প্রবাহিত হয়েছে, ভগবান যখন এই জগৎ সৃষ্টি করেছেন, তখন ভগবান তার ভগবত ধাম সম্পর্কে এবং ভগবান সম্পর্কে জানার জন্য চারটা পন্থা সৃষ্টি করেছেন, চারটা সম্প্রদায় সৃষ্টি করেছেন। সেগুলো কি? ব্রহ্ম সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, রুদ্র সম্প্রদায় এবং কুমার সম্প্রদায়। এই চারটা সম্প্রদায় বা পরম্পরার মাধ্যমে যদি আমরা, চারটা চেইন অফ কমান্ডের মাধ্যমে যদি আমরা জ্ঞান অর্জন করি, আমরা একসময় গিয়ে চূড়ান্তভাবে ভগবান সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবো। এই চারটা পরম্পরার বাইরে গিয়ে যদি আমরা যতই জ্ঞান অর্জন করি না কেন, আমরা কখনোই ভগবান সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবো না। তো এখন প্রশ্ন হতে পারে, আমরা যে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করছি সেটা কোন পরম্পরা বা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত? আমাদের পরম্পরাটা হচ্ছে ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়। অর্থাৎ ভগবান থেকে জ্ঞানটা ব্রহ্মার কাছে এসেছে, ব্রহ্মা থেকে তার শিষ্য, তার শিষ্য, তার শিষ্য, তার শিষ্য, তার শিষ্য, ক্রমান্বয়ে আমরা বর্তমানে প্রাপ্ত হয়েছি। তাহলে আমরা হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়। এর বাইরে আরো তিনটা সম্প্রদায় রয়েছে: শ্রী সম্প্রদায় অর্থাৎ লক্ষ্মী দেবী, রুদ্র সম্প্রদায় অর্থাৎ শিবের মাধ্যমে, কুমার সম্প্রদায় অর্থাৎ ব্রহ্মার 4 পুত্রের মাধ্যমে। এই তিনটা সম্প্রদায় বা পরম্পরার মাধ্যমেও যদি কেউ জ্ঞান অর্জন করে থাকে, তাহলেও কিন্তু সে ভগবান সম্পর্কে পূর্ণ জ্ঞান লাভ করতে পারবে। কিন্তু বর্তমানের পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি, বলে ফেলতে পারবো, বর্তমান পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি,
বাকি তিনটা সম্প্রদায় শুধুমাত্র ভারতবর্ষে রয়েছে এবং তার সীমিত কিছু কিছু এলাকায় রয়েছে, সব জায়গায় আবার ছড়িয়ে ছিটিয়ে নাই। শুধুমাত্র ব্রহ্ম সম্প্রদায়টা সারা বিশ্ব জুড়ে ভগবান সম্পর্কিত ভগবত তত্ত্ববিজ্ঞান প্রচার করে যাচ্ছে, এবং এই ব্রহ্ম সম্প্রদায় হচ্ছে সবচেয়ে সুলভ এবং সব জায়গায় পাওয়া যাচ্ছে, যেটা আমরা ফলো করি। এরপর হচ্ছে একজন অধ্যাপক দরকার। অধ্যাপক হচ্ছে কি একজন সৎ গুরুদেব। গুরুদেবকে, যিনি ভগবান সম্পর্কে পূর্ণরূপে জ্ঞাত, তিনি হচ্ছেন একজন গুরু। তার কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে আমরা ভগবানের প্রকৃত জ্ঞান অর্জন করতে পারি। এরপর হচ্ছে প্রামাণিক গ্রন্থ। শাস্ত্রে বলা হয়েছে স্মৃতি শ্রুতি পুরাণাদি পঞ্চরাত্রিক বিধিং বিনা ঐকান্তিকে হরিভক্তি উৎপাতৈব কল্পতে। আমাদের বৈদিক শাস্ত্রের দুই ধরনের শাস্ত্র রয়েছে, একটা স্মৃতি আর একটা হচ্ছে শ্রুতি। স্মৃতি শ্রুতি পুরাণাদি বিভিন্ন প্রকার পুরাণ রয়েছে, পঞ্চরাত্রিক বিধিং বিনা, এগুলো ছাড়া আর যতভাবে অন্যান্য যত প্রক্রিয়ায় থাকুক না কেন, যে প্রক্রিয়ায় আমি ভগবানকে ডাকি না কেন, সেখানে কোনো কিছু হবে না। কি হবে? উৎপাতৈব কল্পতে, সমাজে কেবলমাত্র উৎপাদেরই সৃষ্টি হবে। সুতরাং আমাকে শুধুমাত্র অনুমোদিত সম্প্রদায়ে গেলে হবে না, অনুমোদিত গুরুদেবের কাছে গেলে হবে না, অনুমোদিত শাস্ত্রীয় গ্রন্থ থেকে আমাদেরকে জ্ঞানটা অর্জন করতে হবে। যেমন ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, বিভিন্ন পুরাণ, উপনিষদ, বেদ, এগুলো হচ্ছে প্রামাণিক গ্রন্থ। এগুলো থেকে আমাদেরকে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে হবে, ভগবান সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা প্রকৃতপক্ষে বৈদিক জ্ঞান অর্জন করতে পারবো, ভগবান সম্পর্কিত জ্ঞান অর্জন করতে পারবো। তাহলে জ্ঞান অর্জনের বৈদিক প্রক্রিয়া হচ্ছে কয়টি? তিনটি। একটা হচ্ছে অনুমোদিত কলেজ বা সম্প্রদায়, অনুমোদিত অধ্যাপক বা গুরুদেব, এবং অনুমোদিত বা প্রামাণিক গ্রন্থ, বৈদিক শাস্ত্রসমূহ। এর মাধ্যমে আমরা প্রকৃত জ্ঞান লাভ করতে পারি। তো শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের একদম প্রথম শ্লোকে, ভাগবত সম্পর্কে আমরা সবাই জানি, শ্রীমদ্ ভাগবতমের প্রথম শ্লোকে বলা হয়েছে তেনে ব্রহ্ম হৃদাজ আদি কবয়ে। অর্থাৎ পরমেশ্বর ভগবান প্রথম সৃষ্ট জীব ব্রহ্মার হৃদয়ে বৈদিক জ্ঞান প্রদান করেন। ভগবান যখন এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তখন ভগবানের নাভি কমল থেকে ভগবান ব্রহ্মাণ্ড সৃষ্টি করার পর এই ব্রহ্মাণ্ডের অর্ধেক পরিমাণ জল দ্বারা পরিপূর্ণ করেছিলেন। সেই জলের উপর তিনি শায়িত ছিলেন, এবং তার নাভি কমল থেকে, অর্থাৎ নাভি থেকে একটা পদ্মফুল সৃষ্টি হয়েছিল। পদ্মফুলের বোটাটা উপর দিকে উঠতে 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 এবং ব্রহ্মাণ্ডের উপরিভাগে চলে গেছেন। সেই উপরিভাগে পদ্মফুলের উপর ব্রহ্মার সৃষ্টি। তো ব্রহ্মা বুঝতে পারছে না তিনি কোথা থেকে এসেছেন, কি করছেন, কি করা উচিত, কি করা উচিত নয়। তখন ব্রহ্মা জলের মধ্যে একটা শব্দ শুনতে পেয়েছেন তিনবার, ত প, তপ। তপ মানে কি? তপস্যা করো। তখন তিনি বুঝলেন যে আমাকে মনে হয় তপস্যা করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। তখন তিনি 1,000 বছর তপস্যা করেছে ভগবানের। তপস্যা করার পর ভগবান তার উপর সন্তুষ্ট হয়ে ভগবান তার হৃদয়ে বংশীধ্বনির মাধ্যমে বৈদিক সমস্ত জ্ঞান প্রদান করেছেন। সৃষ্টির প্রথম জীব ব্রহ্মার হৃদয়ে ভগবান বংশীধ্বনির মাধ্যমে সমস্ত জ্ঞান প্রদান করেছেন। ব্রহ্মা তার জ্ঞান নারদ মুনিকে দিয়েছেন, তার শিষ্যকে দিয়েছেন, এবং এই নারদ মুনি বা অন্যান্য গুরুদেবরা তার শিষ্যকে দিয়েছেন, গুরুদেব তার শিষ্যকে দিয়েছেন। এভাবে ক্রমান্বয়ে একই জ্ঞান লক্ষ লক্ষ বছর ধরে এই মানব সমাজে প্রবাহমান। সেই জ্ঞানের মাধ্যমে আমরা ভগবানকে কেবল জানতে পারি। যেমন ব্যাসদেব, 5,000 বছর পূর্বে ব্যাসদেব কলিযুগের মানুষদের জন্য এই সমস্ত শাস্ত্র কি করেছেন? লিপিবদ্ধ করেছেন। কারণ ব্যাসদেব জানতেন যে এই সমস্ত শাস্ত্র কলিযুগে যাওয়ার পর কলিযুগের মানুষ হবে মন্দ সুমন্দ মথয় মন্দ ভাগ্যহি উপদ্রুত। কলিযুগের মানুষ হবে কি? মন্দ সুমন্দ মতয়, মন্দভাগ্য, রোগ ব্যাধি দ্বারা পীড়িত, স্বল্প স্মৃতি সম্পন্ন। আজকে কি দিয়ে খেয়েছে সেটা 2 দিন পর গিয়ে ভুলে যাবে। এত বিশাল শাস্ত্র কিভাবে মনে রাখবে? শত কোটি শ্লোক সমন্বিত, শত কোটি মন্ত্র সমন্বিত এবার বৈদিক শাস্ত্র কিভাবে মনে রাখবে? সেই জন্য তিনি কি করেছেন? সমস্ত শাস্ত্রকে 5,000 বছর পূর্বে লিপিবদ্ধ করেছেন। এর আগে কিন্তু শাস্ত্রগুলো লিখিত ছিল না, শ্রুতপন্থায় গুরুদেব শিষ্যকে বলতো, একবার বলতো, শুনেই মনে রেখে দিতে পারতো। ব্যাসদেব তার শিষ্য, তার সন্তান সুখদেব গোস্বামীকে 18,000 শ্লোক সমন্বিত ভাগবতম বলেছিলেন, এবং তিনি একবারই মুখস্থ করে ফেলেছেন। কোনো রিভাইজ দেওয়ার প্রয়োজন হয় নাই, কোনো পরীক্ষা দেওয়ার দরকার হয় নাই। আর আমরা যদি কোনো একটা শ্লোক মুখস্থ করতে বলি, 5-10 মিনিট ধরে মুখস্থ করতে হয়, 3 দিন পরে গিয়ে রিভিশন দিতে হয়,
তাহলে আমাদের মেধার অবস্থাটা আবার চিন্তা করে দেখুন। তো তিনি সেগুলো লিপিবদ্ধ করেছেন। গণেশ সেটা লিখেছেন সরস্বতী নদীর তীরে। ব্যাসদেব বলেছেন, গণেশ লিখেছেন। তো আমাদের যে বৈদিক নলেজ বা বৈদিক জ্ঞান দুই ধরনের, একটা হচ্ছে শ্রুতি আর একটা হচ্ছে স্মৃতি। শ্রুতি মানে হচ্ছে কি যেটা ভগবান থেকে সরাসরি স্রোতপন্থায় নেমে এসছে। আর স্মৃতি মানে হচ্ছে কি বিভিন্ন মুনি ঋষিরা যুগের পরিক্রমায় তাদের ধ্যানলব্ধ যে ফল বা জ্ঞান সেটা লিখেছেন, সেটা হচ্ছে স্মৃতি। তো এখানে আমরা বিশাল একটা চার্ট দেখতে পাচ্ছি, আমাদের বৈদিক শাস্ত্রের বিভিন্ন অঙ্গসমূহ, বিভিন্ন শাস্ত্রসমূহের এখানে একটা চার্ট দেওয়া হয়েছে। আপনার পরে কোনো এক সময় স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারবেন। এখন হচ্ছে তাহলে শব্দ প্রমাণকে আমি কেন গ্রহণ করব? দেখুন, আমাদের যদি কোনো দেখার স্কোপ থাকেও, তারপরেও কিন্তু আমরা আমাদের প্রকৃত জ্ঞান অর্জন না করার সম্ভাবনা থাকে। ছোট্ট একটা উদাহরণ বলি। একবার ফোর্ড কোম্পানির একটা মিটিং হচ্ছিল। তো মিস্টার ফোর্ড হচ্ছেন ওই কোম্পানির বস, এমডি। তো ওখানকার একজন নতুন এমপ্লয়ি এসেছিলেন, উনিও ওই মিটিং এ ছিল। তো উনি বলছে, আমি মিস্টার ফোর্ডকে কখনো দেখি নাই, আজকে ওনাকে দেখবো, কারণ ওনার সাথে একটা মিটিং করার সৌভাগ্য হয়েছে। তো সবাই একে একে সবাই আসতে লাগলো, সবাই বসলো, উনিও অপেক্ষা করছে মিস্টার ফোর্ড নিশ্চয় আসবেন। মিটিং শুরু হয়ে গেল, এখনো মিস্টার ফোর্ড আসেনি। মিটিং মাঝখানে চলে আসলো, মিস্টার ফোর্ড এখনো আসেনি। মিটিং শেষ, সবাই চলে যাচ্ছে, তিনি হতাশ হয়ে গেলেন, আরে আমি অনেক আশা করে এসেছি, আজকে একটু মিস্টার ফোর্ডকে দেখবো, তিনি তো এখনো আসেই নাই, মিটিং তো শেষ। তখন পাশে একজন লোককে জিজ্ঞেস করলো, আচ্ছা, আমি তো মনে করছিলাম আজকে মিস্টার ফোর্ড আসবেন, ওনার সাথে আমার একটু দেখা হবে, ওনাকে চিনবো, কিন্তু উনি তো আসে নাই। বলছে, কি বলো, তুমি মিস্টার ফোর্ডকে দেখো নাই? মিটিংটা কে পরিচালনা করেছে? যিনি মিটিং পরিচালনা করেছেন উনিই হচ্ছে মিস্টার ফোর্ড। অথচ উনি মিস্টার ফোর্ডের সামনে পুরো একটা মিটিং সম্পন্ন করেছে, কিন্তু তিনি বুঝতে পারেনি ইনি হচ্ছে মিস্টার ফোর্ড। সুতরাং অনেক সময় আমরা দেখলেও বুঝতে পারবো না, কারো কাছ থেকে শুনতে হবে, কাউকে না কাউকে আমাদের দেখিয়ে দিতে হবে, এটাই হচ্ছে মিস্টার ফোর্ড। একইভাবে বৈদিক শাস্ত্রে অনেক কিছু দেয়া। আমরা ভগবানকে সরাসরি দেখলেও, ভগবান যদি সরাসরি আসে আমরা বুঝতে পারবো না। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কৃষ্ণ সশরীরে এসেছিল, কৃষ্ণ শান্তির বার্তা নিয়ে হস্তিনাপুরে গিয়েছিল যাতে যুদ্ধটা না হয়। দুর্যোধন কি বুঝেছিল? দুঃশাসন, কর্ণ ওরা কি বুঝতে পেরেছিল যে কৃষ্ণ হচ্ছে ভগবান? ওরা কৃষ্ণকে, ভগবানকে সরাসরি দেখেছে, কিন্তু ভগবানকে বুঝতে পারে নাই। সুতরাং আমরা ভগবানকে দেখলেও আমরা বুঝতে পারবো না যদি একজন তত্ত্বদ্রষ্টা পুরুষ বা সদ্গুরুদেব উনার মুখ থেকে শ্রবণ না করি। সুতরাং এই শ্রোত পন্থা বা শ্রবণই হচ্ছে একমাত্র উপায় যার মাধ্যমে আমরা ভগবানকে দেখতে পাই। তো আমাদের এই ক্লাসটার একটা উদ্দেশ্য ছিল হচ্ছে কি, গেটিং দ্য আইস টু সি গড। ভগবানকে আমরা দেখার চক্ষু লাভ করা। এই যে আমার সামনে ল্যাপটপটা আছে, আমি দেখতে পাচ্ছি, আমার সামনে আপনারা আছেন, আমি ছবিতে দেখতে পাচ্ছি। তাহলে ভগবান যদি থাকে আমি তাকে দেখতে পাই না কেন? ভগবান কোথায়? যদি থাকেন আমি দেখি না কেন? তাই না? হ্যাঁ, ভগবানের একটা নাম হচ্ছে কি, ভগবান হচ্ছে জড় ইন্দ্রিয়ের অগোচর। জড় ইন্দ্রিয় দিয়ে ভগবানকে দেখা যায় না। এই যে চক্ষু, রক্ত মাংসের তৈরি চোখ দিয়ে ভগবানকে দেখা যায় না। তাহলে ভগবানকে দেখার জন্য কি চক্ষু দরকার? তাহলে ভগবানকে দেখার জন্য আমরা, যেহেতু জড় ইন্দ্রিয় দ্বারা গঠিত বা জড় চক্ষু দিয়ে আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না, তাহলে আমাদেরকে দুটো চক্ষুর উপর নির্ভর করতে হবে ভগবানকে দেখার জন্য। একটা হচ্ছে কি শাস্ত্র চক্ষু, আর একটা হচ্ছে দিব্য চক্ষু। শাস্ত্র চক্ষু হচ্ছে কি, শাস্ত্রে বলা হয়েছে ভগবান দেখতে এরকম, ভগবানের দেহের রং হচ্ছে বর্ষার ঘন জলভরা মেঘের মতো, দ্বিভুজ শ্যাম সুন্দর, ত্রিভঙ্গ শ্যাম সুন্দর, দ্বিভুজ মুরলীধর। ত্রিভঙ্গ, ভগবানকে দেখবেন তিন ভাগে বাঁকা হয়ে আছে, ভগবানের শরীরে তিনটা বাঁকা আছে। ত্রিভঙ্গ, শ্যাম সুন্দর, দ্বিভুজ, আমাদের মতো দুই বাহু, দুই হাত বিশিষ্ট। মুরলীধর, তিনি হাতে সবসময় বংশী ধারণ করে রেখেছেন। এটা হচ্ছে ভগবানের রূপ। তাহলে শাস্ত্র আমাদেরকে বলতেছে ভগবান এরকম, ভগবান এরকম, ভগবান এরকম। শাস্ত্রের মধ্য দিয়ে আমরা দেখব।
এখন প্রশ্ন হচ্ছে শাস্ত্রের মধ্য দিয়ে কিভাবে দেখা যায়। দেখুন, আমরা কখনো আমেরিকা যাই নাই, আমরা কখনো হোয়াইট হাউস দেখতে যাই নাই, কিন্তু বইয়ে বা বিভিন্ন জায়গায় আমরা দেখছি কি হোয়াইট হাউস নামে কিছু একটা রয়েছে, আমেরিকা নামে একটা মহাদেশ রয়েছে। বিভিন্ন বই থেকে আমরা জ্ঞানটা পাচ্ছি এবং আমরা বিশ্বাস করছি আসলে আমেরিকা নামে একটা রয়েছে, দেশ রয়েছে। আমরা কখনো মহাত্মা গান্ধীকে দেখি নাই, আমরা কখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখি নাই, আমরা কখনো আইনস্টাইনকে দেখি নাই, কিন্তু বইয়ে পড়েছি, ছবিতে দেখেছি, ঠিক না? তো একইভাবে কিন্তু আমরা বিশ্বাস করছি। সেটা হচ্ছে মানে জ্ঞানের মাধ্যমে, জ্ঞান চক্ষুর মাধ্যমে দেখা। তো প্রথম দিকে আমাদেরকে জ্ঞান চক্ষুর মাধ্যমে ভগবানকে দর্শন করতে হয়, এবং ভগবানকে পাওয়ার জন্য যে বিধি নিষেধ রয়েছে সেই পন্থা আমাদেরকে অবলম্বন করতে হয়। দীর্ঘদিন সেই পন্থা অবলম্বন করার পর আমাদের ইন্দ্রিয়গুলো যখন শুদ্ধ হবে, চারটা ত্রুটির যখন ঊর্ধ্বে যাবে, ভগবান কৃপাপূর্বক আমাদের যখন দিব্য শক্তি প্রদান করবেন, তখন আমরা দিব্য চক্ষু বা প্রেম চক্ষু, তৃতীয় চক্ষুটা লাভ করব। প্রথম চক্ষু হচ্ছে জড়চক্ষু, দ্বিতীয় চক্ষু হচ্ছে শাস্ত্র চক্ষু, তৃতীয় চক্ষু হচ্ছে কি দিব্য চক্ষু বা প্রেম চক্ষু। সেই দিব্য চক্ষু বা প্রেম চক্ষু যখন আমরা লাভ করব, তখন আমরা ভগবানকে সশরীরে সচক্ষে দেখতে পাবো। দেখবো ভগবান আমাদের সামনে বসে আছেন, ভগবান আমাদের সামনে আমাদের কথাবার্তা সবকিছুর প্রতিক্রিয়া জানাচ্ছেন। সুতরাং আমরা কিভাবে লাভ করতে পারি, কিভাবে ভগবানকে দেখার চোখ লাভ করতে পারি? প্রথমে আমাদের শাস্ত্র চক্ষুর আশ্রয় নিতে হবে, পরে সেটা এক পর্যায়ে গিয়ে দিব্য চক্ষুতে রূপান্তরিত হলে তখন আমরা ভগবানকে দেখতে পাবো। তো আমরা আমাদের ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের ঊর্ধ্বে গিয়ে কিভাবে ভগবানকে লাভ করতে পারবো সে সম্পর্কে আজকে ডিটেলস জানলাম। তো আমরা আজকে মূলত কি কি জানলাম? আমরা আজকে জানলাম জ্ঞান অর্জনের বিভিন্ন পন্থা। কি কি ছিল? প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ, শব্দ প্রমাণ। প্রত্যক্ষ প্রমাণ মনে হচ্ছে কি আমার চোখ দিয়ে দেখতে হবে, কান দিয়ে শুনতে হবে, জিহ্বা দিয়ে স্বাদ পেতে হবে, আমার স্কিন দিয়ে টাচ করে বুঝতে হবে। যদি আমি বুঝি তাহলে এটা আমি গ্রহণ করব। কিন্তু এটা করতে গেলে আমাদের সমস্যা আছে। সমস্যা হচ্ছে কি আমাদের চারটা ত্রুটি রয়েছে, আমাদের সবার চারটা ত্রুটি রয়েছে। সেগুলো কি? আমাদের সবার ইন্দ্রিয়গুলো অপূর্ণ। আমরা বিভিন্ন উদাহরণ দিয়ে দেখিয়েছি। আমাদের ভুল করার প্রবণতা আছে, আমাদের মোহিত হয়ে যাওয়ার প্রবণতা আছে, এবং আমাদের প্রতারণা করার প্রবণতা রয়েছে। এই চারটা ত্রুটির কারণে আমরা প্রত্যক্ষ প্রমাণটাকে সরাসরি গ্রহণ করতে পারি না। দ্বিতীয় প্রমাণ হচ্ছে অনুমান প্রমাণ। অনুমান সবসময় অনুমানই হয়, অনুমান যে কখনো সঠিক হবে তার কোনো নিশ্চয়তা নেই। তাহলে তৃতীয় প্রমাণটা হচ্ছে কি শব্দ প্রমাণ। শব্দ প্রমাণের মধ্যে আবার দুটো পন্থা আছে, একটা হচ্ছে আরোহ পন্থা, একটা হচ্ছে অবরোহ পন্থা। আরোহ পন্থা হচ্ছে কি আমি নিজে চেক করে দেখব আমার পিতাকে, প্রত্যেকটা ব্যক্তিকে চেক করে দেখব, টেস্ট করব, ডিএনএ টেস্ট করব, যার সাথে আমার ডিএনএ মিলবে সেই আমার পিতা। এটা অনেক সময় সাপেক্ষ, সফলতা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কিন্তু পর অন্য পন্থাটা হচ্ছে কি অবরোহ পন্থা, যে পন্থায় মাতা থেকে সরাসরি পিতা সম্পর্কে জানা, অর্থাৎ শাস্ত্ররূপী মাতা থেকে পরম পিতা ভগবান সম্পর্কে জানা। সুতরাং বুদ্ধিমানরা কি করেন? এই শব্দ প্রমাণের আশ্রয় গ্রহণ করেন। যিনি ভগবানকে দেখেছেন, যারা দেখেছেন, তারা শাস্ত্রে লিপিবদ্ধ করে রেখেছেন। তার মাধ্যমে শাস্ত্র চক্ষুর মাধ্যমে আমরা দেখব, যেমন আমেরিকা না দেখলেও বইয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করে আমরা আমেরিকা সম্পর্কে ধারণা পাচ্ছি। কখনো সৌভাগ্য হলে হয়তো আমেরিকা গিয়ে সরাসরি আমেরিকা দেখব। ঠিক একইভাবে শাস্ত্র চক্র অবলম্বন করার মাধ্যমে, সাধনার মাধ্যমে আমরা যখন সিদ্ধি লাভ করব, তখন আমরা দিব্য চক্ষু বা প্রেম চক্ষু লাভ করব, যেটা দিয়ে আমরা সরাসরি ভগবানকে দর্শন করতে পারবো। তো এটাই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। আমরা এই সেশনের সব শেষ পর্যায়ে চলে আসছি, এবং আমরা পরবর্তীতে জানবো আমাদের প্রবলেমস অফ লাইফ, আমাদের জীবনের বিভিন্ন সমস্যা। আমাদের জীবনে অবশ্যই বিভিন্ন সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য প্র্যাকটিক্যাল বেদিক সলিউশন বেদে আমাদের কি দিয়েছে। তো আমাদের প্রথম দুটো ক্লাস ছিল মোটামুটি সাইন্টিফিক, পরের ক্লাসগুলো আস্তে আস্তে আমাদের আধ্যাত্মিকতার দিকে অগ্রসর হবে। বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার মধ্যে সামঞ্জস্য রেখে আমরা কিভাবে আমাদের সমস্যাগুলোর আধ্যাত্মিক সলিউশন দিতে পারি। তো ভগবান যার ইচ্ছা ছাড়া একটি গাছও নড়ে না, সে পরমেশ্বরের সাথে এবং প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ
আপনার একটি সুখী জীবন কামনা করি। ধন্যবাদ সবাইকে। এখানে শেষ। তো আপনাদের যদি কোনো মতামত থাকে বা প্রশ্ন থাকে আপনারা জানাতে পারেন, না হলে আমরা এখানে হয়তো রাখবো। আপনাদের যদি কোনো মতামত থাকে বলতে পারেন। আমি বিপুল ভট্টাচার্য নামে একজনকে দেখতে পাচ্ছি। আমি কি আপনাকে একটু ভিডিওটা অন করতে বলতে পারি? আপনি কি ভিডিওটা অন করতে পারবেন? একটু একটু পরিচিত হয়ে নিই, যেহেতু এটা অনলাইন, সরাসরি দেখা হচ্ছে না, তাহলে আমরা বুঝতে পারবো আসলে কে কে আছেন। আরেকজন ছিল, অবশ্য উনি বেরিয়ে গেছেন। একটু কাইন্ডলি আপনার ভিডিওটা যদি অন করেন, আমি একটু আপনার সাথে পরিচিত হয়ে নিই। হরে কৃষ্ণ। হ্যাঁ, আপনার সাথে কি আমার আহ, আচ্ছা, একটু আমি ভিডিওটা রেকর্ডিংটা অফ করি।